বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টায়, শুধুমাত্র বদলায় না তাদের জীবনযাত্রা। ঘরে বাইরে সামলানো, পারিবারিক চাপ মেটানো সবই কিন্তু তারা করতে থাকেন। তারা চুলো বাঁধেন, তারা রাঁধেনও, আর তারা স্ব স্ব কর্মক্ষেত্রে নিষ্ঠা সংকল্পের বুননে স্বপ্ন ফেরি করেন। তারা প্রতিনিয়ত করেন, কিন্তু কোথাও না কোথাও সাংসারিক চাপে বোধহয় চাকরিটা করার ইচ্ছা থাকলেও করে উঠতে পারেন না, কারণ ব্যস্ত জীবনযাত্রা। তাই জন্য ব্যবসার কথা তারা ভাবেন এবং ব্যবসার দিকে কিন্তু এগোচ্ছেন আজকের মহিলারা। তাই তো আমাদের আজকের আলোচনায় এইসব দিক মাথায় রেখেই যে ব্যবসা ক্ষেত্রে আরও এগিয়ে আসুন মহিলারা। তাহলে কি কি করণীয় বলবেন আমাদের অতিথিরা। আমি একবার আলাপ পর্বটা আরেকবার সেরে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শিপ্রা চৌধুরী রায়, মেডিকেল ডিরেক্টর, মেরিল্যান্ড নার্সিং হোম। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন মিস্টার দেবাশিস ভট্টাচার্য, সিইও, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। আমার সঙ্গে রয়েছেন মিসেস উপমা মুখার্জি, ফাউন্ডার উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর মানুষী রয় চৌধুরী, কো চেয়ারপারসন টেকনো ইন্ডিয়া গ্রুপ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। প্রথমে শিপ্রা দেবী, আপনার কাছে যাব। কি করণীয় তাহলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বলছি যে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে আসুন মহিলারা, মহিলাদের জন্য কি কি করণীয়? কারণ ঘরে বাইরে চাপটা আমাদের থাকে, পারিবারিক দাবি দাওয়া মেটানোর চাপও থাকে, ব্যবসাটা কিভাবে করব? ব্যবসা অনেকভাবেই করা যায়। পুরুষরাও ব্যবসা করেন, নারীরাও আমরা ব্যবসা শুরু করেছি অনেক দিন আগে থাকতে, এটা নতুন কিছু নয়। তো ব্যবসা শুরু করতে গেলে আমি মনে করি নারী পুরুষ আলাদাভাবে দেখার কোনো দরকার নেই, কিন্তু আমরা মানুষ, আমরা দুটো জিনিসের ওপর বেস করে ব্যবসাটা শুরু করব। প্রথম হচ্ছে মনোবল। ব্যবসা শুরু করতে গেলে মনোবল অসম্ভব দরকার। আর 2 নম্বর হচ্ছে শিক্ষা। প্রপার শিক্ষাটা কিন্তু ভীষণ জরুরি। আমি ফার্স্ট স্টেজে জানবো আমি কোন ক্ষেত্রে পারদর্শী, সেখানে আমি শিক্ষাকে ভালো করে গ্রহণ করব। সেই শিক্ষার ওপর আমি বেস করে আমার বিদ্যা বুদ্ধি ওপর ভরসা করে, আমার মনোবলের ওপর ভরসা করে আমি ব্যবসাটাকে আস্তে আস্তে শুরু করব। ঠিকভাবে সৎভাবে যে কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, সব কিছু নির্বিশেষে আমি যদি সৎভাবে এবং নিজের মনোবলের ওপর বেস করে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি অবশ্যই সাফল্য লাভ করব। অর্থবল অবশ্যই দরকার, এবং অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক ক্ষেত্রে মানে 75% আসে আমরা অর্থনীতির দিক থেকে। অর্থনীতির জন্য নিজেকে তৈরি করতে হবে এবং নিজের শিক্ষাটাকে কাজে লাগাতে হবে ঠিকভাবে, সঠিক সময় ডিসিশন নিতে হবে। এইগুলোর ওপর বেস করে যদি আমি ঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সাফল্য অবশ্যই আসবে। একদম। দেবাশিস বাবু, আপনার থেকে একবার জানবো। আমরা দেখেছি যে এই শহরের মহিলারা সমস্ত রকমের প্রতিবন্ধকতা দূর করে বারবার সাফল্যের খোঁজ পেয়েছেন। আমরা যদি শহরের গণ্ডি পেরিয়ে গ্রামাঞ্চলে যাই, প্রান্তিক এলাকার মহিলাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমি সমতা কোঅপারেটিভ ব্যাংকের সিইও। আমাদের কাজটাই হচ্ছে সমবায়ের মাধ্যমে সমস্ত কিছু করা, এবং সমবায়ে আমরা যেটা উপলব্ধি করি যে আমরা মহিলাদের যদি ব্যবসার মাধ্যমে বা আর্থিক সচ্ছলতার মাধ্যমে স্বনির্ভর করতে পারি, তাহলে আমাদের শুধু রাজ্যের নয় দেশেরও অনেক উন্নতি হবে। আমাদের এই এলাকায়, আমরা যে এলাকায় শহর অঞ্চলে ব্যবসা করি তার ভিতর প্রচুর বস্তি এলাকা আছে, এবং সেখানে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রচুর স্বনির্ভর করার জন্য মানুষকে আর্থিক সহায়তা করেছি, এবং সেই আর্থিক সহায়তার মাধ্যমে অনেক মহিলা স্বনির্ভর হয়েছে, এবং তার প্রতিফলনটা তাদের সামাজিকভাবে ভালোভাবে পাওয়া যায়। আমরা দেখেছি রাজ্য সরকারের এই যে প্রচেষ্টা, তাতে কিছু লক্ষ্মী ভাণ্ডারের যে সমস্ত জমা মানে টাকা দেওয়া, সেই টাকাটাকে কিভাবে সঞ্চয় করা যায় সেটাও আমরা মানুষকে উপলব্ধি করা শিখিয়েছি, যে আপনি এই টাকাটা যেহেতু সরকারের কাছ থেকে পাচ্ছেন, আপনি নিজস্বভাবে খরচ না করে এটাকে সঞ্চয় হিসেবে রাখুন। মহিলাদের এই ব্যাপারে আমরা সহযোগিতা করেছি, এবং আর্থিকভাবে যদি পিছিয়ে থাকে তাদেরকে আমরা বলেছি যে এটা আপনাকে আমরা এমনভাবে জমা করানো শেখাবো, তাতে আপনি এর উপর বেস করে আপনি একটা ব্যবসা করতে পারবেন। সেই ব্যবসাতে আমরাও আপনাকে সহযোগিতা করব, সেই সহযোগিতার মাধ্যমে আপনি হবেন। আমি
এখানকার যে সমস্ত মহিলারা আছে এবং যারা যারা বড় উপলব্ধি বা বড় বড় ব্যবসা করেন বা তাদেরকে আমরা বিভিন্নভাবেও সহযোগিতা করি এবং তাদের বিভিন্ন কাজে আমরা উপলব্ধি করি। নার্সিংহোমেও যেমন আমরা হেল্প করি, তেমনি ছোট ছোট ব্যবসাতেও আমরা হেল্প করে থাকি। আচ্ছা, আপনার কাছে আসবো। যেমন উনি বলছেন যে ছোট ছোট ব্যবসাতেও হেল্প করেন, সেক্ষেত্রে এমন কিছু ব্যবসায়িক আইডিয়া যেটা ধরুন ঘরে বসে খুব কম বাজেটে করে নিতে পারবেন মহিলারা। দেখুন, আমাদের কাছে প্রথমেই একটা কথা আসে, মানে যখন আমরা কোনো কিছু করতে যাব আমাদের পারিপার্শ্বিক মানুষজন আটকায় যে এটাতে সাকসেস পাবি কি পাবি না, কিন্তু আমাদের একটা কথা আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। তো মা লক্ষ্মী স্বয়ং তো বাণিজ্যে বাস করে, আমরা মেয়েরা কেন পারবো না সেটা? তো আমি সেই দিকে গিয়েই একটা কথা বলবো যে পাশের যারা রয়েছে উৎসাহটা যেন দেয়। আর ছোট, মানে আপনি বলছেন কম বাজেটের, যেরকম আমার ব্যবসাটা হচ্ছে রুটি মেশিনের ব্যবসা। তো রুটি করেও যে একটা পরিবারকে দাঁড় করানো যায় বা প্রচুর মানুষের পাশে, মানে ধরুন মেশিনটা যে ইউজ হচ্ছে তাতে তো আরও 5টা মানুষের উপকার হচ্ছে, আরও 5টা পরিবার চলছে। তো এইটা একটু জানবো যে রুটি করে যে আপনি বলছেন এই যে ব্যবসাটা, সেটা কিভাবে সম্ভব হয়েছিল? দেখুন, আমাদের সব থেকে প্রবলেম হয় কি, লেবারের প্রবলেম। যে গরমের দিনে বা শীতের দিনে একটানা রুটি বেলা, এটা কিন্তু খুব টাফ, বিশেষ করে গরমের দিনে, গরম যখন আসছে। তো সেখানে আমার মনে হয়েছিল যে এত রুটি একসঙ্গে করা সম্ভব নয়, আমাদের যখন হিউজ প্রোডাকশান হয়। তো আমাদের ফার্স্ট স্লোগান হচ্ছে রুটি কাপড়া মাকান। তো এই রুটিটাকেই আমি ফার্স্ট চুজ করেছি। তো সেই রুটিটা নিয়েই ব্যবসা, এবং ওই রুটি মেশিন যাতে হিউজ আমি উৎপাদনটা করতে পারি, এবং সেই মেশিনটা চালানোর জন্য তো 2টো লোক লাগছে, তো 2টো পরিবারকে তো আমি হেল্প করতে পারছি। কটা রুটি হচ্ছে সেটা দিয়ে? আমার মোটামুটি সারাদিনে 5 থেকে 7 হাজার রুটি হয় পার ডে। আর কত ঘন্টা মেশিনটা চলে? মেশিনটা ধরুন আমার 9 ঘন্টা মতো টানা মেশিন চলে আমার। এবারে ধরুন যদি আরও প্রোডাকশান, মানে আমাদের যখন বাল্ক অর্ডার থাকে 10,000 12,000, তখন তো টানা 14-15 ঘন্টা আরামসে চলে। বাহ! আর এই ভাবনাটা কোথা থেকে আসা? ভাবনাটা এসেছিল, একটা ছোট্ট হোম ডেলিভারির ব্যবসা দিয়ে শুরু করেছিলাম। সবাই যে চাকরি করবে এরকম কোনো মাথার দিব্যি নেই যে তাকে চাকরি করতে হবে, ব্যবসাও করা যায় এবং ব্যবসা করেও প্রতিষ্ঠিত হওয়া যায়। তো ওই হোম ডেলিভারির ব্যবসা দিয়ে 50 টাকার থালি দিয়ে শুরু হয়েছিল জার্নিটা, ঘরের থেকে। তো সেই হোম ডেলিভারির জার্নিটা আজকে আমাকে এই রুটি মেশিনের যে পরিচিতি, মানুষের কাছে তো আমি রুটি, মানে স্মার্ট দিদি স্মার্ট রুটি সবাই জানে, তো সেই রুটি মেশিনের যে পরিচিতিটার আমাকে এনে দিয়েছে। তো মানুষ চাইলে সব পারে, এবং মেয়েরা, বিশেষ করে মেয়েরা, এবং মেয়েদের পাশে সবসময় বলবো একটু সাপোর্ট করুন, মেয়েদেরকে একটু সাপোর্ট করুন যাতে তারা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে। কারণ আপনার যখন অসময়ে হবে তখন কিন্তু মেয়েদের ওই লক্ষ্মীর ভাণ্ডারটা আপনার দরকার হবে। একদম, মানুষের এই জায়গা থেকে বলবো, উনি যেমন বললেন যে একেবারে ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা কিচেন হোম ডেলিভারি, সেখান থেকে আজকে ওনার ব্যবসার এতটা বিস্তৃত। রুটির মেশিনে উনি বললেন যারা ধরুন প্রান্তিক এলাকায় রয়েছেন বা যাদের বাজেট বেশি নেই, এই শহরেও ধরুন বাজেট বেশি নেই, কম বাজেটে কিছু করতে চাইছেন, চাকরি করার জন্য সেরকম সময় নেই, মুদিখানার দোকান থেকেও শুরু করা যায়, হস্তশিল্প থেকেও শুরু করা যায়, তাদের শুরুটা কিভাবে হবে? আমি যদি বলি, যখন মহিলাকে সাপোর্ট করতে হয় বা নতুনভাবে চিন্তা করা কী করে একটা ব্যবসা করা যায়, সেখানে তুমি যেভাবে পয়েন্ট আউট করলে, সেখানে আমরা যে বাঙালিরা বা ভারতীয়রা আজকে শাড়ি, নানা রকম থ্রেডওয়ার্ক পছন্দ করি, মহিলারা ইচ্ছে করলেই কিন্তু সেরকম একটা যদি গ্রুমিং সেশন নেয় দিয়ে, তাহলে এমব্রয়ডারি ওয়ার্কটা শুরু করতে পারে। এবং যদি আমাদের সকলেরই জানা আছে আজকে বিষ্ণুপুরে বা মুর্শিদাবাদে যেই শাড়িগুলো তৈরি হয় তার পিছনে যারা ওই এমব্রয়ডারি ওয়ার্কটা করে তারা কিন্তু সবাই মহিলা। তাদের জন্য আলাদা করে সেশনস দেওয়া হয় যাতে তারা শিখতে পারে। কিন্তু এটা
কেবল ওই জায়গায় আটকে না রাখাটাই ভালো। আমার যেমন সুন্দরবনে একটা রিসর্ট আছে, আমি ওখানে দেখি মহিলারা অনেকেই আছেন যাদের হাজবেন্ডরা মারা গেছে বাঘের জন্য। তাদের হেল্প করার জন্য দেখা যায় নানা রকম ছোট ছোট জিনিস, যেখানে হয়তো ছোট একটা মুদিখানার দোকান, একটা চায়ের দোকান, তার ছেলেও হয়তো হেল্প করে দিচ্ছে, মধু বানাচ্ছে, মধু থেকে প্রোডাক্টস বানানো হচ্ছে। এগুলোতেও আমাদের দরকার কি জানো তো, টু অ্যাকচুয়ালি গাইড দেম, টু মেন্টর দেম, যে তারা ইচ্ছুক যাতে ফ্যামিলির জন্য উপার্জন করবে, কিন্তু কিভাবে টাকাটা আনবে সেটা যদি যারা জানে তারা যদি একটু সেশনস নিয়ে বোঝাতে পারে, হ্যাঁ, বা তাদের শেখাতে পারে, তাহলে আমার মনে হয় আমরা তাদের থেকে, ওদের সিনসিয়ারিটি লেভেল ইজ জাস্ট টু গুড, এবং ওরা চায় কিছু একটা ভালো করতে, সেক্ষেত্রে তাদেরকে দিয়ে আমরা কিন্তু এরকম ছোট ছোট ব্যবসা আমরা ইজিলি করতে পারি। ছোট ছোট ব্যবসা আমরা করতে পারি, কিন্তু চাকরির সাথে সামঞ্জস্য বজায় রেখে কি ব্যবসা করা যায় শিপ্রা দেবী? অবশ্যই ব্যবসা করা যায়। আমরা মেয়েরা পারি না এই জিনিসটা আমি কিছুতেই মানতে রাজি নই। মেয়েদের সংসারও সামলাতে হয়, স্বামীর ঘর করতে হয়। আমি যখন আপনার সাথে ব্যাকস্টেজে কথা বলছিলাম, আমি জাস্ট আমার অডিয়েন্সদের একটু বলবো, আমি ওনার থেকে শুনছিলাম, উনি যখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখন ওনার বাবা মারা যান সেই মুহূর্তে, এবং সেখান থেকে আজকের যাত্রা ওনার এখানে। খুব সংক্ষেপে যদি বলেন সেই সময়ের আপনার মানসিকতা, মনোবল, মানে কিভাবে আপনার এই যাত্রাটা সম্ভব হলো? 1994 নভেম্বরে ডাক্তারি পাশ করেছি, হঠাৎ করেই বাবা চলে যান, এবং ওই দিনই চলে যান, এবং তার 1.5 বছর পরে আমার বড়দি ডাক্তার, উনিও চলে যান, আমার জামাইবাবু ডাক্তার, উনিও চলে যান। মৃত্যু, দেখুন, লাইফে জীবন মৃত্যু নিয়েই আমাদের লাইফ, কিন্তু ওই সময়টায় ওই ধাক্কাটা সামলে খুবই কঠিন ছিল, অসম্ভব কঠিন ছিল, কিন্তু নিজের মনোবলকে আমি কোনোদিন ভাঙতে দিইনি। যা শিক্ষা পেয়েছি, আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছেন যে তুমি ডাক্তারি পড়ছো, তোমাকে সেবা ধর্মে ব্রতী হয়ে এই নার্সিংহোম চালাতে হবে, তোমাকে নিজের কাজে শক্ত হয়ে এগিয়ে যেতে হবে। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবেই, কিন্তু সেগুলো নিয়েই তুমি থাকবে না। তুমি যা পড়াশোনা শিখেছো সেটাকে মনোবল করে, বেস করে তুমি আস্তে আস্তে এগিয়ে যাবে, সৎভাবে জীবনযাপন করবে, দেখবে একদিন তুমি ঠিক মাথা তুলে দাঁড়াবে। তা আজকে বাবার আশীর্বাদে আমি এতটা রাস্তা যে পেরিয়ে এসেছি, আজকে 30 বছর হয়ে গেল আমি চালাচ্ছি জিনিসটাকে। তা আমি কখনো মনে করি না যে আমি নারী বলে আমি আলাদা সুযোগ পাবো বা আমি সুযোগ নেবো। আমি মানুষ, আমি প্রথমেই আমি মানুষ, সুতরাং আমি যদি সেবা দিয়ে, সহমর্মিতা দিয়ে, আমার পেশেন্ট পার্টিদের বুঝে, আমার পেশেন্টদের ডিল করে আমি যদি সৎভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় না কোনো প্রতিকূল অবস্থায় আমাকে পিছিয়ে দিতে পারবে। তাই জন্য বোধহয় আপনারাই, মানে মহিলারাই মহিলাদের প্রেরণা, উপমা দেবী। সেই জায়গা থেকে নারী উদ্যোক্তারা, মানে ধরুন এই যে আপনারা যারা, আপনারই বিজনেসের কথা যদি ধরি, আপনার নিশ্চয়ই অনেক মহিলা কর্মীরাও রয়েছে আপনার সঙ্গে কাজ করছেন। নারী উদ্যোক্তা হয়ে নারীদেরকেই কর্মসংস্থান দেওয়া, এটা কি খুব একটা কঠিন? আমি একটা জিনিসে খুব বিশ্বাসী, যে মেয়েরা চাইলে সব পারে। একজন নারী উদ্যোক্তা হয়ে বলছি, তার যদি কোনো কিছু করার যে একটা পুঁজি লাগে, তো পুঁজি যদি না থাকে, তিনি কাজটা শিখতে পারেন, আস্তে আস্তে পুঁজিটা জোগাড় করতে পারেন, এবং তিনি চাইলে কিন্তু সেই বিজনেসটা এস্টাবলিশ করতে পারেন। আজকে উপমাস কিচেন কিন্তু একদিনে উপমাস কিচেন হয়নি। উপমাস কিচেনের জার্নিটা স্টার্ট হয়েছিল 50 টাকার থালি থেকে, আজকে তার ওন প্রপার্টি। এবং আমি নিজে বিশ্বাস করি যে মেয়েরা চাইলে সব পারে। মেয়েরা চাইলে সব পারে। দেবাশিসবাবু, রাজ্যের বহু স্বনির্ভর গোষ্ঠী আমরা দেখছি যে কয়েক বছর অনেক এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য যে ব্যক্তিগত লোন পাওয়ার সুবিধাটা, সেটা যদি একটু বলেন আমাদের অডিয়েন্সদের। আমরা 1997 সাল থেকে সল্টলেকের উপর একটা ছোট জায়গা নিয়ে ব্যবসা করছিলাম। সেই ব্যবসা করার সুবাদে এবং 29 বছর পার করার সুবাদে আমরা জানি যে নারীদের যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, সেই ফ্যামিলি প্রতিটা টাকা যেমন সংরক্ষিত থাকে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে
মহিলাদের লোন দেওয়ার পর বা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদায়ের পরিমাণ প্রায় 97 থেকে 80%, মানে রিকভারির পজিশনটা মহিলাদের ক্ষেত্রে আমরা খুব সুযোগ সুবিধা পাই। আমরা এটা বুঝতে পারি যে মহিলাদের যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, সেই ফ্যামিলিটাও যেমন স্বাবলম্বী হবে এবং সেই মহিলা অন্য মহিলাকেও এন্টারপ্রেনার হিসেবে সহযোগিতা করে এবং সেই সহযোগিতাটা খুব সুন্দরভাবে হয়। যদি একজন মহিলা উপকৃত হয়, সেই মহিলা আরেকজনকে আমাদের ব্যবসার মাধ্যমে বা স্বনির্ভর গোষ্ঠী, যেমন আমরা হস্তশিল্প মেলায় আমরা দেখেছি, আমাদেরই মাধ্যমে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়াতে একটা হস্তশিল্প গোষ্ঠী সারা ওয়েস্ট বেঙ্গলে এখন হস্তশিল্প মেলা করে যাচ্ছে আমাদের মাধ্যমে আপনার দেখেছি যে মহিলাদের লোন দেওয়ার সুবিধাতে যে অনেক কন্ট্রাক্টরই রাজ্য সরকারের যেমন কনস্ট্রাকশন ব্যবসাও তারা জড়িত হয়ে যাচ্ছে, তাদের টেন্ডারিং পার্টিসিপেট থাকছে। আমরা বলবো যে মহিলারা সদরে, যেমন আমাদের সামনেই 3 জন ম্যাডাম বসে আছেন, তাদেরকে বলবো নিশ্চিন্তে আপনারা আমাদের কাছে আসুন। কোনো সহযোগিতা দরকার হলে বা আপনাদের কারো যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অন্য কেউ থাকে, তারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদের সহযোগিতা করতে রাজি আছি এবং সব রকমভাবে সহযোগিতা করব, শুধু অর্থনৈতিকভাবে না। যদি কোনোভাবে শিক্ষা বা অন্য কোনো স্বাবলম্বী দরকার হয়, সেটাও আমরা সেই সহযোগিতাও পাবেন। এবং একদম আমাদের সময়ের আমরা একদম শেষ প্রশ্ন আপনাকে করব মানুষেরই। তাহলে এরকম কোনো, আমরা দেখছি সব সেক্টরেই আমাদের শহরের মহিলারা বলুন বা গ্রামে গঞ্জের, তারা সব সেক্টরেই মোটামুটি তাদের ছোঁয়া রয়েছে। এমন কোনো ব্যবসা কি রয়েছে যেটা হয়তো এখনও অচেনা, যেটা মহিলারা করলে হয়তো লাভবান হবেন? এমন একটা ব্যবসা যেটা হয়তো এখনো পর্যন্ত আমরা সেটা সম্পর্কে জানি না, কিন্তু করলে হয়তো লাভবান হব আমরা। আমি বেসিক্যালি এডুকেশন সেক্টর থেকে আসি, তো আমাদের ডিস্ট্রিক্টে সিটিতে প্রচুর স্কুল কলেজ আছে এবং দেখা যায় যে স্কুল সেক্টরে বেশি করে প্রচুর মহিলা দি জয়েন অ্যাজ লেডি টিচার্স। সেই যে, এটাকে আমি ব্যবসা বলবো না, এটা আমাদের কাজ। আমরা তো একজন মহিলা হয়ে আজকে আমি এতজন মহিলাকে কাজ দিবার একটা সাহস দেখাচ্ছি বা অপরচুনিটি দিচ্ছি, কিন্তু এই মহিলারাই যদি আজকে প্রথম মনে করে, সাপোজ যেমন অর্নামেন্ট সেকশনে, জুয়েলারি সেকশনে তারা এমন কিছু কাজ করতে চায়, তাদের হয়তো ইচ্ছে আছে, তাদের আজকে মানে এডুকেশনটা আছে, কিন্তু কিছু সেক্টর আছে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার হয়। সেইখানটা কি মহিলারা কত দূর করতে পারে? যদি আজকে ফ্যামিলি ওয়াইজ বিজনেসটা চলে আসে তার কাছে, তাহলে কিন্তু তার অসুবিধে হয় না। কিন্তু প্রথম যখন এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে হয়, তখন ডেফিনেটলি তাদের কাছে অসুবিধে হয়। আরেকটা সেক্টর আমি বলবো, when it is in the ওশানস অ্যান্ড সিজ, এমন কিছু ব্যবসা যদি হয়, সেখানে কিন্তু মহিলাদের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট, কিন্তু কোনো কিছুই ডিফিকাল্ট নয়। মহিলারা সব জায়গাতে তারা টাচ করেছে, তারা কিন্তু করে দেখাচ্ছে। বলুন, রান্না করা, পরিবারের টুকিটাকি কাজ সবকিছু করেও কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে এমন কোনো জায়গা নেই যেখানে মহিলারা অসফল। আর তাই জিনিস চিন্তা করো, আমাদের রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু মহিলা, এবং আজকের প্যানেলেও কিন্তু 3 জন মহিলা, 2 জন মহিলা সঞ্চালিকা। আজকের এই অনুষ্ঠানে আলোচনা এখানেই শেষ করছি।